হঠাৎ বিকট এক আওয়াজে ধ্রুব বর্তমানে ফিরে। মুহূর্তে চোখের সামনে অন্ধকার ছেয়ে যায়, কাঁচ ভাঙ্গার শব্দে মস্তিষ্ক শূন্য হয়ে আসে তার। কোন রকম চোখ খুলতেই মুখের সামনে আরমিতার রক্তাক্ত মুখশ্রী দেখে থমকে যায়। কাঁচ ভেঙ্গে আরমিতার মাথায় ঢুকেছে শুভ্র হিজাব, রক্তে রঞ্জিত হয়ে গেছে। আশেপাশে মানুষের হট্টগোল কানে আসতেই ধ্রুব চোখ জোড়া বন্ধ করে ফেলে। ধীর কণ্ঠে বলে উঠে, বাঁচাও ওকে। 2 দিন পরে ধ্রুব চোখ খুলতেই চোখ যায় সিলিং এর দিকে। চিরপরিচিত রুম দেখে পুনরায় চোখ বুজে নেয়। কিছুক্ষণ পরেই ভেসে উঠে আরমিতার রক্তাক্ত মুখখানা, সাথে সাথেই আখিজোড়া মেলে তাকায় ধ্রুব। সাথে সাথে উঠে বসতে নিলেই হাতের ক্যানোলা আর মুখে লাগানো মাস্কের উপস্থিতি টের পায়। কোনোরকম টেনেটুনে মাস্ক আর ক্যানোলা খুলে ছুট লাগাতে নিলেই কি মনে করে পাশে তাকায়, সাথে সাথে চোখ জোড়া থমকে যায়। পাশে আরমিতার নিথর দেহটা, তার পা দুইটাই চলার শক্তি কেড়ে নেয়। আস্তে আস্তে ব্যান্ডেজে মুড়ানো সোমলা মুখটার দিকে এগিয়ে আসে। 2 দিনে মুখের উজ্জ্বলতা যেন কমে গেছে, চোখের নিচের কালো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে। ফুলে থাকা গালজোড়াও কেমনে শুকিয়ে এসেছে। ধ্রুব ধীর হাতে আরমিতার গাল স্পর্শ করে বলে উঠল, এই আরমিতা, এই উঠো। এই মটরের দানা উঠো, আমার সাথে ঝগড়া করো। উঠো, দেখো এইভাবে শুয়ে থাকা ভালো না আমার বিছানায়। আমি কাউকে এত লেট অবধি শুয়ে থাকতে এলাও করব না। উঠো বলছি। ধ্রুবের চেঁচামেচিতে নার্স ডাক্তার, মিস্টার এন্ড মিসেস চৌধুরী সবাই উপরে চলে আসে। ধ্রুবকে হাইপার হতে দেখে মিস্টার চৌধুরী তার কাছে এগিয়ে আসে। কি করছো বাবাই, মেয়েটা জ্ঞান নেই। শান্ত হও প্লিজ। বাবা দেখো না, ও উঠে না, আমার সাথে ঝগড়া করে না, সব দোষ আমার জন্য আজর এই অবস্থা। আসলে খারাপটা আমি, তাই আমার সাথে যে জোড়ায় তাকেই আল্লাহ কেড়ে নিতে যায়, ক্ষতি করতে চায়। বাবাই দেখো আরও মা ঠিক আছে, শুধু হুঁশে নাই। জ্ঞান ফিরলে দেখবা সব ঠিক, তোমার সাথে আবার ঝগড়া করবে, শান্ত হও। কিন্তু ধ্রুব শান্ত হল না। কোন উপায় না পেয়েই ডাক্তাররা ধ্রুবকে ঘুমের ইঞ্জেকশন পুশ করে দিলেন। ধ্রুব তেমন ইনজুর হয়নি, তার মস্তিষ্ক শুধু অতিরিক্ত সাউন্ড সহ্য করতে পারেনি। কিন্তু আরমিতা জানালার সাথে বাড়ি খাওয়ার ফলে তার মাথায় ঘাড়ে গুরুতর আঘাত লেগেছে। ডাক্তার, ধ্রুব আর আরমিতা দেখেন মিস্টার চৌধুরী, ধ্রুবের তেমন কোন ক্ষতি হয়নি। হি ইজ অ্যাবসুলেটলি ফাইন, কিন্তু আরমিতার ইনজুরি বেশি। তার জ্ঞান কবে ফিরবে, কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা বলা যায় না। 72 ঘণ্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে কোমায় যাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক্তারের কথা শুনে কেঁদে উঠেন মিসেস চৌধুরী। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়েই নিজের 2 নিস্তেজ বাচ্চার দিকে চোখ দেন। হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করেন। সেকেন্ড, মিনিট, ঘণ্টা পেরিয়ে যায়। 72 ঘণ্টা পূরণ হতে আর 4 ঘণ্টা বাকি। পুরাটা সময় ধ্রুব আরমিতার পাশেই বসে ছিল, নাওয়া খাওয়া বাদ দিয়ে। ডাক্তার হোপ ছেড়ে দিলেও ধ্রুব নিজের আশা ছাড়েনি। দেখেন মিস্টার চৌধুরী, ধ্রুবের তেমন কোন ক্ষতি হয়নি। হি ইজ অ্যাবসুলেটলি ফাইন, কিন্তু আরমিতার ইনজুরি বেশি। তার জ্ঞান কবে ফিরবে, কখন ফিরবে, আদৌ ফিরবে কিনা বলা যায় না। 72 ঘণ্টার মধ্যে যদি জ্ঞান না ফিরে তাহলে কোমায় যাওয়ার সম্ভাবনা প্রবল। ডাক্তারের কথা শুনে কেঁদে উঠেন মিসেস চৌধুরী। স্ত্রীকে বুকে জড়িয়ে নিয়েই নিজের 2 নিস্তেজ বাচ্চার দিকে চোখ দেন। হতাশার দীর্ঘশ্বাস বেরিয়ে আসে বুক চিরে। মনে মনে আল্লাহকে ডাকতে শুরু করেন। সেকেন্ড, মিনিট, ঘণ্টা পেরিয়ে যায়। 72 ঘণ্টা পূরণ হতে আর 4 ঘণ্টা বাকি। পুরাটা সময় ধ্রুব আরমিতার পাশেই বসে ছিল, নাওয়া খাওয়া বাদ দিয়ে। ডাক্তার হোপ ছেড়ে দিলেও ধ্রুব নিজের আশা ছাড়েনি। ইয়া আল্লাহ, এত কষ্টের পরে ছেলেটা আমার হাসতে শুরু করেছিল, তুমি আবার তার হাসি কেড়ে নিও না। মনে মনে দীর্ঘ 1 ঘণ্টা পরে ঘর থেকে বেরিয়ে এলো ডাক্তাররা। তাদের মুখের মুচকি হাসি দেখে যেন শান্ত হলো 2 জনার মন, কিন্তু ধ্রুব সে এখনও মাথা নিচু করেই বসে আছে। চোখের সামনে ভেসে চলেছে আরমিতার রক্তাক্ত মুখ। নিজেকে খুনি ব্যতীত কিছু মনে হচ্ছে না তার। মিস্টার ধ্রুব, আপনার ওয়াইফ এখন আউট অফ ডেঞ্জার। মুচকি হেসে ডাক্তারের কথা কানে আসতেই ধ্রুবের চোখ জোড়া চিকচিক করে ওঠে। খুশিতে লাফিয়ে উঠে ডাক্তারকে জড়িয়ে ধরে লাফাতে থাকে। ছেলের এমন বাচ্চামো দেখে হেসে উঠেন মিসেস চৌধুরী। ডাক্তার অবাক হয়ে যায়, এত বড় সিঙ্গার নাকি তাকে জড়িয়ে ধরে পাগলের মতো লাফাচ্ছে, এও সম্ভব? ডাক্তার নিজেকে সামলিয়ে বলে উঠে, কিন্তু উনার মাথায় আঘাত পাওয়াই অনেক সমস্যা হতে পারে। হয়তো স্মৃতি থাকবে না বা কথা বলতে পারবে না, আবার এমনও হতে পারে হাত অথবা প্যারালাইজড হতে পারে সাময়িক সময়ের জন্য, কারণ আমাদের সমস্ত কন্ট্রোল করে আমাদের মস্তিষ্ক। তার ঘুম না ভাঙ্গা অবধি কিছু জানানো সম্ভব না। ধ্রুব ডাক্তারের থেকে সবকিছু মনোযোগ সহকারে শুনে নিল। রাত 11টার দিকে পিটপিট করে চোখ মেলে তাকায় আরমিতা। মাথা ব্যথায় চোখ মেলতেও যেন তার জান বেরিয়ে যাচ্ছে।
কিছুক্ষণ চোখ বন্ধ করে পুনরায় তাকায় আরুমিতা রুম জুড়ে হাসপাতালের জিনিসপত্র দেখে অবাক হয়ে যায়। মাথা ঘুরাতেই হাতে টান অনুভব করে, চোখ ফিরিয়ে সেদিকে তাকাতেই চমকে উঠে ধ্রুব তার হাত মুঠ করে ধরে নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। আরুমিতা হাত সরানোর চেষ্টা করতেই ধ্রুবের চোখ খুলে যায়। আরুমিতাকে জেগে থাকিতে দেখে লাফিয়ে উঠে। তুমি উঠেছ? তুমি ঠিক আছো? তোমার কি মাথা ব্যথা করছে? কিছু খাবে? পানি দিব? কি হলো, কিছু বলো, কথা বলছো না কেন? ধ্রুবের একসাথে এত প্রশ্নে অবাক হয়ে যায় আরুমিতা। ধ্রুবকে কিছু বলতে গেলেই টের পায় তার গলা দিয়ে সাউন্ড বের হচ্ছে না। অনেক চেষ্টা করার পরেও যখন গলা দিয়ে একটা চু শব্দ বের করতে পারল না তখন হাইপার হতে শুরু করল। আরে আরে শান্ত হও। মাথায় আঘাত পাওয়ায় তুমি সাময়িকভাবে কথা বলার শক্তি হারিয়েছ, কিন্তু সেটা সাময়িক প্রভাব কেটে যাবে। তোমার কি লাগবে তা তুমি আমাকে ইশারাতে বলো বা লিখে দিতে পারো। তোমার কি ব্যথা করছে মাথায় বা অন্য কোথাও? ডাক্তার ডাকব? আরুমিতা মাথা নাড়িয়ে বুঝায়, না। কিছু খাবে? আরুমিতা আবার মাথা নাড়ায়, মানে হ্যাঁ। আচ্ছা তুমি একটু ওয়েট করো, আমি কিছু বানিয়ে নিয়ে আসছি। ধ্রুব আরুমিতাকে কিছু ইশারা করার সুযোগ না দিয়েই সেখান থেকে চলে যায়। কিচেনে মিসেস চৌধুরীকে চা করতে দেখতে পায়। কিছু লাগবে বাবু? হ্যাঁ, আরুমিতার জন্য স্যুপ করব। রান্নার সামগ্রী খুঁজতে খুঁজতে। আচ্ছা তুই যা, আমি বানিয়ে পাঠাচ্ছি। উহু, আমি বানাবো, তুমি যাও, ওর সাথে থাকো। আরও কথা বলতে পারছে না, খেয়াল রেখো। যাও আর ঔষধগুলাও বের করো। মিসেস চৌধুরী অবাক হয়ে ছেলের দিকে তাকায়। যে ছেলে এক কাপ কফি করে খায় না, সে নাকি আজ স্যুপ বানাবে, এটাও দেখতে হবে। তিনি কল্পনাও করেননি, কিন্তু দেখে তার ভালো লাগলো। এই ভেবে এরপরে হয়তো দুইজনার সম্পর্ক স্বাভাবিক হবে। যত্ন সহকারে আরুমিতাকে স্যুপ খাওয়াতে শুরু করে। খিদার তাড়ানোই আরুমিতাও মুখ বুঝে খেতে শুরু করে। ধ্রুব যে এইভাবে তাকে কোনোদিন খাওয়াই দিবে তা তার কল্পনারও বাহিরে ছিল। ধ্রুব আরুমিতাকে স্যুপ খাইয়ে ঔষধ আর পানি পান করিয়ে দেয়। তুমি বসে থাকো, আমি আসছি এইসব রেখে। আরুমিতা ধ্রুবের কথায় সম্মতি জানায়। ধ্রুব খাবারের বাটি আর গ্লাস রেখে ফিরে এসে দেখে আরুমিতা মুখ ভার করে বসে আছে। ধ্রুব আরুমিতাকে এইভাবে বসে থাকতে দেখে অবাক হয়। কি হয়েছে, মুখটা এমন বাংলার পাঁচ করে রেখেছ কেন? আরুমিতা হাতের ইশারা করে বুঝায়। আমি ব্যালকনিতে যাব। হাতের ইশারায়? কি বলছো বুঝি না। আরুমিতা আবার হাতের ইশারায় ব্যালকনির দিকে ইশারা করে। কি ব্যালকনিতে যাবা? আরুমিতা এবার মাথা দুলিয়ে বলে উঠে, হ্যাঁ। ধ্রুব আরুমিতাকে ধরে উঠাতে নিলে আরুমিতা পড়ে যেতে লাগে, সাথে সাথেই ধ্রুব আরুমিতাকে কোলে তুলে নেয়। আরুমিতা হোঁচকচিয়ে যায়। আরুমিতা নামার জন্য ছটফট করতে শুরু করে, তা দেখে বিরক্তিতে কপাল কুঁচকে নেয় ধ্রুব। কি নড়ছ কেন? চুপচাপ বসে থাকো। যে ছেলের কলে উঠার জন্য মেয়েরা হাহুতাশ করে, স্বপ্ন দেখে তার কোল থেকে নামার জন্য ছটফট করতে লজ্জা করে না তোমার? তোমার তো উচিত নিজেকে নিয়ে গর্ব করা। আরুমিতা ধ্রুবের কথা শুনে ভেঙচি কেটে মনে মনে বলে ওঠে, হু, একটু সুন্দর বলে নিজেকে যে কিভাবে না। একদম হ্যাঁ, মানছি, আমি নিজেও সেসব মেয়েদের দলেই পড়ি। তাই বলে হা হুতাশ করে হু নিকুচি করি। লুচু মেয়েদের আর কাজ নাই, তাই লুচু বেডার কোলে উঠার স্বপ্ন দেখে। এই মিসেস চৌধুরী এতক্ষণ তো উঠতে চাচ্ছিলেন না, এখন উঠেছেন তো নামছেন না। আরুমিতা এবার দেখে সত্যি তারা ব্যালকনিতে এসে দাঁড়িয়ে আছে, কিন্তু সে এখনও তার কোলেই বসে আছে। তাড়াহুড়ো করে নামতে যেয়ে ব্যথায় কুকিয়ে উঠে, আরে আরে কি করছো? আসতে আসতে আমি কি কিছু বলেছি? দেখি বসো এখানে, সব কিছুতে এত ছটফট করো কেন? হ্যাঁ, রেগে। আরুমিতা এবার মুখ ফুলিয়ে নেয়। আরে বাহ, দোষ করবে আর কিছু বলাও যাবে না, বললে একদম গাল ফুলে উঠবে। আরুমিতা এবার ঠোঁট উল্টাই। ধ্রুব হাসে আলতো হাতে আরুমিতার গাল টেনে দেয়। কেন এসেছিলে আমার সামনে? দীর্ঘশ্বাস ফেলে আরুমিতা ধ্রুবের ফোন নিয়ে টাইপ করে বলো। কি বলেন বুঝি না, কিসের সামনে? আপনিই তো সামনে বসালেন। যাই হোক, আমি চকলেট খাবো, এনে দিবেন প্লিজ, না হলে মাম্মিকে একটু ডেকে দেন। ধ্রুব কিছু না বলে উঠে যায়। আরুমিতা দীর্ঘশ্বাস ফেলে মনে মনে ভেবে উঠে, আপনাকে না বাঁচালে আপনার ক্ষতি কিভাবে সহ্য করতাম? কিভাবে দেখতাম আপনার রক্তাক্ত শরীর, আপনার ব্যথার নীল মুখ? তাই তো নিজে আপনার কষ্ট নিজের নামে করে নিলাম। আপনাকে অসুস্থ রেখে কি নিজে সুস্থ অনুভব করতাম? আপনার এই চঞ্চলতা দেখতেই তো কত কিছু, সেখানে আপনার ক্ষতি মেনে নিতে পারতাম না। আপনাকে বাঁচাতে যেয়ে যদি জানটা যেত তবুও তো আফসোস ছিল না। মুখের সামনে চকলেট দেখে খুশি হয় আরুমিতা। চকলেটের বিনিময়ে মিষ্টি এক হাসি উপহার দিতেই ধ্রুবের যেন দুনিয়া থমকে গেল। মুহূর্তের জন্য মনে হল নীরা হাসছে। দুইজনার মধ্যে হাজারো অমিল থাকলেও হাসিতে অদ্ভুত এক মিল আছে, আর সেটা তাদের গজদাত। ধ্রুব আরুমিতার পাশে বসে পড়ল।
আরুমিতা এক কামড় চকলেট খেয়ে সেটা ধ্রুবের মুখের সামনে ধরে। ধ্রুব একবার আধখাওয়া চকলেট একবার আরুমিতার মিষ্টি হাসির দিকে তাকায়। অজানা এক কারণে এই হাসিমাখা মুখের হাসি কেড়ে নেওয়ার ইচ্ছা হল না তার। আরুমিতার খাওয়ার উপরেই নিজের ঠোঁট ছুঁয়ে অল্প একটু চকলেট নিজের মুখে নেয়। জানো আরুমিতা, যখন আমি ক্লাস 8-এ ছিলাম আমি কিন্তু এত স্লিম ছিলাম না। আমার ওজন প্রায় 60 কেজির মতো হবে, মানে মোটা ছিলাম আর কি, একদম গোলমোল। হেসে দিয়ে আরুমিতা কৌতূহল দৃষ্টিতে তাকায়। আরুমিতার এমন দৃষ্টি দেখে পুনরায় বলে ওঠে, কি বিশ্বাস হচ্ছে না? আরুমিতার নাক টেনে আরুমিতা মাথা নাড়ায়, মানে না, এখনকার ছবি দেখলে আর আয়নায় দেখলে আমার বিশ্বাস হয় না যে আমি আসলেই অত মোটা ছিলাম। আগে বাবাই যেখানেই যেত বিজনেস ট্যুরে আমার জন্য অনেকগুলা চকলেট নিয়ে আসতো, আমিও চকলেট খেতে খুব ভালোবাসতাম। এক পর্যায়ে খাওয়ার মাত্রা এতটাই বেড়ে গেল যে আমি একদম ফুলে গেছিলাম, সেজন্য ক্লাসের অনেকেই মজা নিত। পরে জেদ করে চকলেট খাওয়া বন্ধ করে দিলাম, আজ প্রায় 12-13 বছর পরে মনে হয় খেলাম। আরুমিতা অবাক হয়, নীরা কত চেষ্টা করেছে কিন্তু খাওয়াতে পারেনি। হেসে আরুমিতা পুনরায় ফোনে টাইপ করে লিখে, আপনার আর নীরার প্রেম কাহিনী শোনাবেন? ধ্রুব মলিন হেসে বলে, শুনবে। আরুমিতা মাথা নাড়ায়, হ্যাঁ। ধ্রুব দেওয়ালে হেলান দিয়ে বসে বলতে শুরু করে। আরুমিতা এক পর্যায়ে ধ্রুবের কাঁধে মাথা রেখে বসে। তার চোখ দিয়ে পানি পড়ছে অনর্বত। ধ্রুবের চোখের কোণাতেও পানি, কিন্তু স্পষ্ট টের পাচ্ছে আরুমিতার চোখে পানি। চলো ঘুমাবে। ধ্রুব উঠতে নিলে আরুমিতা ধ্রুবের শার্ট খামচে ধরে। কি হলো? অবাক হয়ে আরুমিতা ধ্রুবকে জড়িয়ে ধরে। ধ্রুব আরুমিতার মনের অবস্থা বুঝে তাই আর কিছু বলে না, আরুমিতার মাথাতে হাত বুলাতে শুরু করে। দুইজনে কখন ব্যালকনিতে ঘুমিয়ে পড়ে বুঝতে পারে না। ঘুম ভাঙ্গে সকালের আলোয়। আরুমিতা চোখ খুলে ধ্রুবের মুখ নিজের সামনে দেখে অবাক হয়। রাতের কথা মনে পড়তেই ধ্রুবের গালে কপালে ঠোঁট ছোঁয়। এই দুঃসাহসিকতার কাজ আমি আপনার সজ্ঞানে করতে পারতাম না, তাই আপনার ঘুমানো অবস্থায় করতে হলো। কি করব বলুন? আমি জানি আমি আপনার যোগ্য না, তাও মন অবাধ্য। এই অবাধ্য মনের সকল ইচ্ছাই আজকাল বেপরোয়া অবাধ্য শৃঙ্খচিলের মতো, আমার অনুভূতিগুলাও আমার কথা শুনে না। আরুমিতার ভাবনার মাঝেই ধ্রুব নড়েচড়ে উঠে আরুমিতার গলায় মুখ ডুবাই। আরুমিতার সাথে সাথে যেন জমে যায় নড়াচড়া করার বিন্দু মাত্র শক্তি যেন তার মধ্যে অবশিষ্ট থাকে না। ধ্রুবের প্রতিটা নিঃশ্বাসের ঘনত্ব টের পাচ্ছে আরুমিতা। আরুমিতা মনে মনে আওড়াতে শুরু করে, এই জন্মে পায় আর না পায় পরের জনম বলতে কিছু থাকুক বা না থাকুক, আমার প্রতিটি নিঃশ্বাস চলা অবধি আপনার আকাশেই আমার বসবাস হবে, আপনার নামেই আমার ঠিকানা, গরবে আপনার ছাই হবে আমার সঙ্গী, দেখে নিয়েন। ধ্রুবের ঘুমন্ত মুখ দেখতে দেখতে আরুমিতা পুনরায় ঘুমিয়ে পড়ে। তার কিছুক্ষণ পরেই ধ্রুবের ঘুম ভাঙ্গে। ঘুম থেকে উঠে নিজেকে এই অবস্থায় দেখে কিছুটা হোঁচকচিয়ে উঠে পরের মুহূর্তে আরুমিতাকে ঘুমাতে দেখে শান্ত হয়ে আরুমিতাকে কোলে তুলে বিছানায় শুয়ে দেয়। নিজে ফ্রেশ হয়ে এসে দেখে আরুমিতা উঠে গেছে। তাকে উঠতে দেখে ধ্রুব তাকেও ফ্রেশ হতে সাহায্য করে। ইতিমধ্যে মিসেস চৌধুরী খাবার নিয়ে এসে দুইজনকে খাওয়াই দেন নিজ হাতে। 1 মাস পরে এখন আরুমিতা আগের চেয়ে অনেকটাই সুস্থ। এখন আরুমিতা কথা বলতে পারে, কিন্তু হাঁটতে এখনও একটু সমস্যা হয়, কিন্তু তাতেও তেমন একটা যায় আসে না, কারণ এখন তার একমাত্র গাড়ি ধ্রুব। বলতে গেলে যেখানেই যাক না কেন ধ্রুবের কোলে চড়েই যাওয়া হয়। ব্যাপারটা ভীষণ এনজয় করছে আরুমিতা। কয়দিন বাদে পরীক্ষা দেখে ধ্রুব আরুমিতার প্রয়োজনীয় সমস্ত কিছু ঘরেই এনে রেখেছে। এমনকি নিজেও অনেকটা সাহায্য করে আরুমিতাকে পড়াতে। ধ্রুব আর আরুমিতার মাঝে বন্ধুত্ব অনেকটা ভালোভাবেই হয়ে গেছে। চলবে।